হ্যালো বন্ধুরা, এই গল্পটি একটু ছোট তবে অল পার্ট দেয়া আছে এখানে একসাথে। আশা করি সবার ভালো লাগবে। চলুন গল্পটি শুরু করা যাক। চাচা দেখো তো মালটা কেমন। জব্বর তো, কোথায় পাইলি? আর বইলো না, একটু আগে যে খদ্দেরটা নিয়ে আসলাম তাকে সেট করতে গিয়ে এর একটা দোকানে দেখছি, তাই ছবি তুলে নিয়ে আসলাম। তো শুধু ছবি তুললি হবে নাকি? কাজ কে করবে? সে করব, এখন আমার পাওনা দাও। এই নে 5,000 টাকা। এটা কিন্তু ঠিক না চাচা, বাকি 10,000 কবে দিবা? দিব তো, চিন্তা করিস না, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। প্রতিদিন তো ভালোই মাল পানি কামাও, আর আমার টাকাটা দেওয়ার বেলা যত কথা। আরে বাবা, এই নে আরো 5,000 টাকা হইছে, এখন বাকিটা আরেকদিন দিব। বাকি টাকাটা দাও আজকেই, আমার লাগবে। কিসে লাগবে তোর টাকা? আমার লাগবে বলছে লাগবে, তুমি টাকা দিবা কিনা বলো। কি তুই আমাকে শাসাচ্ছিস? শালা মাগির বাচ্চা, ভুলে যাচ্ছ তোর জন্ম পরিচয়? পতিতার বাচ্চা, আমি না থাকলে তুই বাঁচতি কি করে? বেশি কইতেছো কইলাম, আমার টাকা আমাকে দাও। দিব না টাকা তুকে, কি করবি পতিতার বাচ্চা? আমার রাগ মাথায় সরে বসলো। আমি সোজা রহমান চাচার কলার ধরে বললাম, চুপ মাগির পোলা, আমি না থাকলে তোর এই ব্যবসা চলতো নাকি? এই সময় আরো কয়েকজন এসে আমাকে ছাড়িয়ে নেয়। কি করিস আকাশ? আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যদি আমাকে পতিতের বাচ্চা বলিস, তোকে সহ তোর এই ধান্দার 12টা বাজিয়ে দেবো, মনে রাখিস। তারপর আমি চলে যাই। এতক্ষণ কি হলো হয়তো আপনারা কেউ বুঝেননি, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি হলাম একজন দালাল, বলতে মেয়েদের দালাল, আর রহমান চাচা হলো দেহ ব্যবসায়ী দালাল। আমি খদ্দের নিয়ে আসি এই পতিতালয়ে, বিনিময়ে কিছু টাকা পাই। আমি জানি না আমার বাবা মাকে। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকেই রহমান চাচার কাছে। অবশ্য আমি রহমান চাচাকে কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম আমার বাবা মায়ের কথা। রহমান চাচা বলেছিল, তোর জন্ম এখানেই হয়েছে, তোর মা ছিল মা। তারপর থেকে আমি নিজের জন্ম পরিচয় জানানোর চেষ্টা করিনি। যাই হোক, এবার গল্পে ফিরি। আমি রহমান চাচার কথা শোনার শেষে সোজা বস্তিতে চলে যাই। আসার সময় মদ নিয়ে আসি, তারপর মদ খেয়ে মাতলামি করতে করতে ঘুমিয়ে যাই। আসলে আমি জীবনের সব কষ্ট ভোলার জন্য মদটা একটু বেশি খাই। যাই হোক, পরের দিন। আকাশ, কই তুই? কি দরকার? জলদি আমার এখানে আয়, মাল সাপ্লাই করতে হবে। পারবো না আমি। আচ্ছা, কাল রাতের আমি ক্ষমা চাচ্ছি, আর রেগে থাকিস না। চলে আয়, তোর টাকা আজকেই দিয়ে দেবো। তাহলে আমি আসতেছি, টাকা রেডি রাখো। আয় বাবা জলদি। আমি সব বলে ফ্রেশ হয়ে রহমান চাচার বাসার দিকে রওনা দিই। কিছুক্ষণ পরে পৌঁছে যাই। এই নে টাকা। ধন্যবাদ, এখন থেকে বাকি রাখবা না, প্রতিদিনেরটা প্রতিদিনই দিয়ে দেবা। ওকে, এখন এই চম্পকে নিয়ে এই ঠিকানায় চলে যা। শালি চল, তোকে তোর নাগরের কাছে দিয়ে আসি। সাবধানে যাইস, পুলিশের পাল্লায় আবার পড়িস না। এই আকাশকে আটকানোর মতো পুলিশ এখন এই পৃথিবীতে জন্ম নেয়নি। হয়েছে, এখন যা। আমি চম্পাকে নিয়ে ঠিকমতো জায়গায় রওনা দিই। 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। স্যার, এনি ডেলিভারি। বাহ, মালটা তো বেশ খাসা। কি বলিস তোরা? স্যার, আমাদের পাওনাটা দিন এখন। ওহ হ্যাঁ, ওয়েট এ মিনিট। কিছুক্ষণ পরে সে একটা বান্ডেল আমার হাতে ধরিয়ে দেয়। আমি টাকাটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। বাড়ি থেকে বেরোতে দেখি কিছু ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তার বাবা মায়ের সাথে। আমি বসে পড়লাম। যদি আমারও বাবা মা থাকতো তাহলে হয়তো আজ আমার এই অবস্থা থাকতো না। বাবা মায়ের সাথে অনেক আনন্দে থাকতে পারতাম। জানি না কোন পাপের জন্য আল্লাহ আমাকে এভাবে পাঠিয়েছে। আকাশের দিকে ডাকি একটা বড় নিঃশ্বাস ছেড়ে দাঁড়াই, তারপর হাঁটা ধরি। সন্ধ্যাবেলা আমি খদ্দের মানে পতিতলের কাস্টমারের জন্য বাস স্ট্যান্ডে চলে আসি। বসে বসে লোক দেখতেছি। হঠাৎ চোখ পড়ে একটা মেয়ের ওপর। মেয়েটি টানা টানা চোখ, খোলা চুল, দেখতেও মাশাল্লাহ। হয়তো পরিও এই রূপের কাছে ফেল মারবে। দেখে বোঝাই যাচ্ছে গ্রাম থেকে এসছে। আমি ভাবতে লাগলাম, এই মেয়েটিকে কিডন্যাপ করতে হবে। একে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো নিশ্চিত। আমি ভালোভাবে মেয়েটিকে দেখি। কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম মেয়েটি একা। আমি আস্তে আস্তে মেয়েটির দিকে যাই, গিয়ে মেয়েটির পাশে বসে পড়ি। আমি বসতে মেয়েটি তার পাশে রাখা ব্যাগটি হাতে নিয়ে নিল। আমি মনে মনে একটু হেসে নিলাম। যাই হোক, এই যে ঢাকায় নতুন নাকি? মেয়েটি কথা বলছে না। কী হলো, কথা বলছে না কেন? তারপরেও কোনো শব্দ নেই। ভয় পাচ্ছেন নাকি? আমাকে ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। কোথায় যাবেন? জানি না কোথায় যাব। জানেন না মানে? তাহলে ঢাকা আসছেন কেন? আসছি একটা চাকরির জন্য। ও আচ্ছা, আপনার বাবা মা? নেই, অনেক আগেই মারা গেছে। চাচা চাচির কাছে ছিলাম, তারা আমাকে তাড়িয়ে দিয়েছে। ও। আমি মেয়েটির সরল কথাবার্তা শুনে গলে যাই। মেয়েটিকে বিক্রি করার চিন্তা বাদ দিয়ে দিই। তো এখন কোথায় যাবেন? জানি না। এই সময় রহমান চাচা কল দেয়।
আমি মেয়েটির থেকে দূরে গিয়ে কল ধরলাম। হ্যাঁ চাচা বলো। কোথায় তুই? সন্ধ্যা থেকে কাউকেই তো নিয়ে আসলি না। আজকে একজনও পাইনি চাচা, পাইলে নিয়ে আসবো। এমন সময়ে একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছে ঘুরে দেখলাম দুজন। তাদের দিকে তাকাতে আমি বুঝেছি এরা কীরকম। চাচা, দুজন পাইছি, আমি আসছি, মাল রেডি রাখো। এই বলেই ফোন কেটে দেই। তারপর দুজনে ডিল করে তাদেরকে নিয়ে রহমান চাচার কাছে গেলাম। রাত 12টা। আমি মদ নিয়ে বস্তিতে ফিরছিলাম, হঠাৎ দিকে একটা মেয়ে ফুটপাতে বসে আছে। আমি এগিয়ে যাই মেয়েটার দিকে। কাছে গিয়ে দেখি স্টেশনে সেই মেয়েটা। ভুলে গিয়েছিলাম মেয়েটার কথা। আমি মেয়েটির কাছে গিয়ে, আপনি এখানে এত রাতে? মেয়েটি চুপ করে আছে। ও, বুঝেছি, আশ্রয় পাননি। কি করবেন বলেন? তাই তো এটা ঢাকা শহর, এখানে কেউ কাউকে জেগায় না। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? জি। আমার সাথে আমার বাসায় চলুন। আজকে রাতটা আমার বাসায় কাটিয়ে দিন, কালকে কিছু একটা কাজের ব্যবস্থা করে দেবনি। না না, সম্ভব না। আপনাকে চিনি না জানি না, আপনার সাথে যাব কেন? তার উপর আপনাকে আমার ভালো লাগছে না। আপনার হাতে মদ, ছি। আমি আপনাকে সাহায্য করতে চাইছি, এর বেশি কিছু না। আসলে আসে, না আসলে নাই, গুড বাই। আমি হাঁটা ধরলাম, পিছনে তাকালাম না। কিছুক্ষণ পর দেখি কিছু একটা ছায়া আমাকে ফলো করতেছে। পিছনে ঘুরতেই দেখি মেয়েটা আমাকে ফলো করতেছে। আমি থামলাম। কি ব্যাপার, পিছু নিচ্ছেন কেন? আমি আরও দেখলাম যে বেশি কিছু লোক মেয়েটিকে ফলো করতেছে। আমি বুঝতে পারলাম অবস্থা খারাপ, মেয়েটির খারাপ কিছু হয়েও যেতে পারে। দেখুন, আমি এই শহরে নতুন, কাউকে চিনি না জানিও না। শুনেছি এই শহরে অনেক আজে বাজে লোক ঘোরাঘুরি করে। বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না, চলুন আমার সাথে। আমি হাঁটা ধরলাম। মেয়েটিও আমাকে ফলো করতে লাগলো। আমার মনে মেয়েটির জন্য মায়া জন্মে নিয়েছে। কেন জানি না মেয়েটাকে ভালো লাগে। ইচ্ছে করে মেয়েটির চোখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে। কিন্তু আফসোস, আমার জগৎ আর ওর জগৎ এক নয়। এসব ভাবতে ভাবতেই হাসতে লাগলাম। রাস্তা পেরিয়ে বস্তিতে ঢুকে গেলাম। এই সময়ই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার বাসায়। কেন? না মানে, এটা তো বস্তি। আমি অতটা বড় লোক নই যে বড় বড় বাড়িতে থাকবো। আমি সামান্য একজন মানুষ। মেয়েটার কিছু বললো না। আমি বাসার সামনে গিয়ে দরজা খুললাম। আসুন, ভিতরে আসুন। মেয়েটি ভিতরে ঢুকলো। এটা আমার একমাত্র সম্বল, গরিবের রাজপ্রাসাদ। আপনি এখানে শুয়ে পড়ুন। আর আপনি? আমি বাইরে চলে যাচ্ছি। কোথায় যাবেন? আমাদের মতো 2 টাকা ছেলেদের জন্য কোনো কিছু স্থায়ী না। যেখানে জায়গা হয় সেখানেই শুতে হয়। আমাদের রুটিনটাই অন্যরকম। আপনি এখানেই থাকুন। কিন্তু আপনি? আজকে রাতটা না হয় গল্প করেই কাটিয়ে দেই। আমাদের জীবনটা একটা গল্প। এই জীবনে গল্প করার মতো কিছু নেই। আচ্ছা, আপনি খেয়েছেন? স্টেশনে খেয়েছিলাম। তাহলে শুয়ে পড়ুন। আচ্ছা, আপনার বাবা মা কোথায়? আপনি যে এসব খান, কিছু বলে না আপনাকে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কে না চায় তার বাবা মা তার সাথে থাকুক? কে না চায় বাবা মাকে মা বলে ডাকতে? কিন্তু আমার কপালে যে বাবা মা নামের কেউ ছিল না। কি করে আপনাকে বলবো? আমার জন্মটাই পতিতালয়ে। কি হলো? আমার ভাবনার দেয়ালে ছেদ হলো। না, কিছু না। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমি সামিয়া। আপনার নাম কি? আমি আকাশ। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ুন। আপনি কিন্তু আমার কথা এড়িয়ে গেলেন। আপনার বাবা মার সম্বন্ধে কিছুই বললেন না। তারা নেই, মরে গেছে। ও, সরি, আমি দুঃখিত। না, ঠিক আছে, আপনি এখন শুয়ে পড়ুন। দেখি কালকে আপনার জন্য কোনো কাজ জোগাড় করে দিতে পারি কিনা। আমি আপনার জন্য অনেক সমস্যা করে ফেললাম, সরি। না, কোনো সমস্যা নেই। পরদিন সকালে আমি সারা রাত একটু ঘুমাতে পারিনি। সারা রাত মেয়েটির দিকে তাকিয়েছিলাম। এই প্রথম কোনো মেয়েকে আমার আপন করে পেতে মন চাচ্ছে। যদিও আমি দেহ ব্যবসার সাথে জড়িত, কিন্তু তবু আজ অবধি কোনো মেয়ের সাথে ওসবে জড়াইনি। নিজেকে যথেষ্ট আটকে রেখেছি। স্বামী এখনও ঘুমিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি। কী বলে ডাক দেবো ভেবেই পাচ্ছি না। ভাবতে ভাবতে স্বামীর ঘুম ভেঙে যায়। অবশেষে ঘুম ভাঙলো। এবার ফ্রেশ হয়ে আমার সাথে চলুন, দেখি আপনার জন্য কি করতে পারি। আচ্ছা, বাথরুম কোথায়? আমি দেখিয়ে দিলাম। ফ্রেশ হয়ে স্বামীকে নিয়ে রহমত চাচার ওখানে চলে যাই। রহমত চাচা তো মেয়েটিকে দেখে খুশি হয়ে গেল। খুশিতে আমাকে 2টো চুম্মাও দিল। বাহ বাহ আকাশ, এবার কামের মতো কাম করছিস। এবার আমাকে আর পাই কে? চাচা চুপ করো বলে হাত দিয়ে রহমান চাচার মুখ বন্ধ করলাম। তারপর, আপনি একটু বসুন, আমরা একটু আসতেছি। আমি রহমান চাচাকে নিয়ে একটা রুমে ঢুকে গেলাম। দরজা আটকে দিলাম। কি হলো, এভাবে এখানে এনেছিস কেন? যাই হোক, মালটা কিন্তু খাসা। এরে দিয়ে যদি কাজ করাই তাহলে আমরা ডাবল টাকা কামাই করতে পারবো। তোমার বুদ্ধিশুদ্ধি কি লোক পেয়েছে নাকি? কেন, কি করলাম? আমি ওই মেয়েটাকে এখানে কাজের জন্য আনিনি। মানে কি বলতে চাচ্ছিস?
মেয়েটি গ্রাম থেকে শহরে এসেছে, একেবারে সাধারণ। আমি চাই না মেয়েটি এই কাজ করুক, এর জন্য অন্য কোনো কাজ ঠিক করে দাও। আরে বেটা, তুই তো দেখছি আমার ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দিবি। এই মালটাকে দিয়ে আমরা কত টাকা কামাই করতে পারবো ভেবে দেখেছিস? বাবা বাবির কাম আমি করি না, আমি যা বলছি তাই করো। আরে রাগ করছিস কেন? তুই যা চাচ্ছিস তাই হবে। হলেই ভালো, ওর জন্য একটু ভালো কাজ জোগাড় করে দাও। দিব। আচ্ছা, ব্যাপারটা কি? মেয়েটাকে পছন্দ নাকি? আরে তুমিও না চাচা। এই বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। আমি এসে সামির পাশে বসলাম। আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে। এর মধ্যে রহমান চাচা আসলো। মা, তুমি চিন্তা করো না, আজকে সন্ধ্যার মধ্যেই তোমার জন্য একটা চাকরি জোগাড় করে দেব। ধন্যবাদ আঙ্কেল। দেখেছেন, আমি বলেছিলাম না কিছু একটা ব্যবস্থা করে দেব, করে দিলাম। আচ্ছা, আমার কাজ আছে, তোরা সন্ধ্যায় আসিস, দেখি কি ব্যবস্থা করা যায়। ওকে চাচা। উনি চলে গেলেন। তো এখন কোথায় যাবেন? আমার তো যাওয়ার মতো জায়গা নেই, এখানেই বসে থাকি সন্ধ্যা পর্যন্ত। আপনি চলে যান। তা কি করে হয়? আচ্ছা চলুন, আজকে নয় আপনাকে পুরো শহর ঘুরিয়ে দেখাই। আপনার কাজ নাই? আমার কাজ সন্ধ্যার পরে। তাহলে চলুন। তারপর আমি সামিয়াকে নিয়ে সারাদিন ঘুরে বেড়ালাম। কত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এতদিনে এত মেয়ের সাথে ঘোরাঘুরি করেছি, কাউকে ভালো লাগেনি, কিন্তু সামিয়ার সাথে হাঁটতে এত ভালো লাগছে। ওর প্রতিটা কাজ আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করছে। সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় রহমান চাচার ওখানে যাই। গিয়ে তো আমি পুরো অবাক হয়ে যাই। এটা কি হলো ভাবতে পারছি না। জায়গাটা পুরো পুলিশে ঘেরা। ভেতরে ঢুকে দেখি রহমান চাচা সহ সবাইকে গ্রেফতার করেছে। আমি পিছনে তাকে দেখি সামিয়া নেই। কি করব ভেবে পাচ্ছি না। এখন এই মেয়েটা আবার কোথায় গেল? এমনিতেই যে কোনো সময় আমি গ্রেফতার হতে পারি, এখন আবার এই মেয়েটা গেল কোথায়? হঠাৎ একজন পুলিশ এসে আমার কলা চেপে ধরে। কি করছেন? কলা ধরেছেন কেন? মাগিবাজি করো তাই না? চলো শ্বশুর বাড়ি, দেখাবো মজা। দেখুন স্যার, আপনি ভুল ভাবছেন। আমি এসব করি না। আমি তো একজনকে খুঁজতেছি। একটা মেয়ে তখন আমার সাথে ছিল, হঠাৎ দেখি পিছনে নাই। ও তাই? এসব থানায় গিয়া বলিস? আমার হাতে হাত করা লাগিয়ে দিল। এরপর একে একে আমি, রহমান চাচা সবাইকে গাড়িতে উঠালো। এত কিছুর মাঝেও আমার মাথায় সামের কথাই ঘুরতেছে। মেয়েটা গেল কোথায়? হঠাৎ ওদা হয়ে গেল কোথায়? আমার চিন্তা হতে লাগলো। মেয়েটা তো এখানকার কিছুই চেনে না। আল্লাহ জানে তার কপালে কি আছে। কিছুক্ষণের মধ্যে আমাদের থানায় নিয়ে আসা হলো। আমি সহ সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এমন সময় তোর জন্য আজকে আমাদের জেল খাটতে হচ্ছে। মানে আমি কি করলাম? ভালো সাজা হচ্ছে। পুলিশকে কে খবর দিয়েছিস কেন? পাগল হয়েছো নাকি? কি বলছো? আমার মাথায় কিছুই ঢুকছে না। আর আমি বা কেন পুলিশকে খবর দিতে যাব? তোর সাথে মেয়েটা কই? জানি না, পুলিশের ঝামেলার পর আর দেখতে পাইনি। দেখবি কেমনে? ওই মেয়েটিও তো পুলিশ। কি? হুম। দূর, কি বলো? মেয়ে তো ভালো মতোই কথা বলতে জানে না, আবার ইন্সপেক্টর হবে? আমি নিজের চোখে দেখেছি। কোথায়? কিভাবে? আমাদের যখন পুলিশের গাড়িতে উঠাচ্ছিল তখন ওই মেয়েকে আমি পুলিশের ড্রেসে দেখেছি। কি যে বলো, কাকে না কাকে দেখেছো? যা দেখেছি একদম ক্লিয়ার দেখেছি। আমার মাথায় ঘুরপ্যাচ খেয়ে গেল। চাচা বলে কি, ওই মেয়ে যদি পুলিশ হয় তাহলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। মেয়ে তো আমার ঘর পর্যন্ত চিনে। আল্লাহ আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর একটা পুলিশ এসে আমাকে বের করলো। তারপর একটা রুমে নিয়ে গেল। সেখানে দুটো চেয়ার ও একটা টেবিল রয়েছে। আমি ভয়ে ঘামছি। শুনেছি এসব মামলায় নাকি অনেক কড়া শাস্তি হয়। না জানি আমার কপালে কি আছে। এখানে বস ম্যাডাম আসছে। জি। বসলাম চেয়ারে, বসে আছি। কিছুক্ষণ পর একজন ভিতরে আসলো। আমি দেখে সোজা দাঁড়িয়ে গেলাম। এর কেউ নয়, সেই মেয়েটি। বুকের ব্যাসের দিকে তাকালাম। নাম সামিয়া। তার মানে আমাকে আসল নামই বলেছিল। আপনি? হ্যাঁ, আমি এই থানার নতুন ওসি। বসুন বসুন। সামনে পানি ছিল, বয়ে পুরো গ্লাস পানি খেয়ে ফেললাম। আরে এত ঘামছেন কেন? বসুন বসুন। আমি বসলাম। এখন আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার। এই মেয়ে আমাকে ফাঁসিয়েছে। আমাকে ফাঁসিয়ে আমাদের ব্যবসা জায়গা চিনেছে। তো কি খাবেন, চা না কফি? আমি তো অবাক। শুনেছি থানা আসলে পুলিশের মায়ের সেরা কথা নাই। আর উনি আমাকে জিজ্ঞাসা করছে কি খাবো। আরে বলুন, ভয় পাচ্ছেন কেন? কই, কাল থেকে আজ সারাদিন পর্যন্ত একবারও তো দেখিনি আপনাকে ভয় পেতে। আমি ভয় পাচ্ছি না। তাহলে ঘামছেন কেন? গরম লাগছে তাই। ও আচ্ছা, কিছুই যখন খাবেন না তাহলে শুরু করি। আমি চুপ করে আছি। তো আপনার বাবা মা কোথায়? জানি না। জানি না মানে কি? আমার বাবা মাকে আমি জানি না। তার মানে আপনি যা ভেবেছেন তাই। আমার জন্মই পতিতালয়ে। কে আমার বাবা কে আমার মা কিছুই জানি না।
আর এই সমাজে আমাদের মতো মানুষের কোনো জায়গা নেই, তাই নিজের পেট চালানোর জন্য আমাকে এই কাজ করতে হচ্ছে। তার মানে আপনি জন্মের পর থেকেই? জন্মের পর থেকেই। ওই যে রহমান চাচা, ওনার কাছে ছিলাম, তারপর ওনার সাথে এভাবে কাজ করে দিন পার করেছি। আচ্ছা, আপনি আসুন আমার সাথে। আমি স্বামীর পিছু পিছু গেলাম। তারপর আমাকে একটা আলাদা সেলে রাখা হলো। আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ভাবলাম মেয়েটিকে নিয়ে সংসার করব। এখন এই মেয়েই আমাকে শ্বশুরবাড়ি নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতেছে। কি করতে যে সেদিন এই মেয়েটির পালায় পড়েছিলাম। পরদিন সকালে তারপর কনস্টেবলের পিছু পিছু গেলাম। কিছুক্ষণের মধ্যে একটা রুমে নিয়ে আসলো। দেখে বোঝা যাচ্ছে ওসির রুম। আমি দাঁড়িয়ে আছি রুমে একলা। কিছুক্ষণ পর স্বামী রুমে প্রবেশ করে দেখতে পেলো আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমি পিছু ফিরে দেখি স্বামীকে নিজের চেয়ারে বসে। আমিও বসি। একটা খাতা বের করলো সামিয়া। তারপর, এখানে একটা সাইন করুন। কি এটা? কিসের সাইন? আহা, করুন না। না, করব না। আমি জানি আপনার পুলিশ সমাজ অনেক খারাপ, একজন ভালো মানুষকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেন। সেই রকম কিছুই না, এটা আপনার ছাড়পত্র। মানে হলো আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি। কি? সত্যি? হুম। তার মানে রহমান চাচা সব বাকিরাও ছাড়া পাবে? না, ওনারা জঘন্যতম অপরাধ করেছেন, ওনাদের শাস্তি দিয়েই ছাড়বো। তো আমিও করেছি। আপনি করেছেন, তবে না বুঝে। কাল সারাদিন আপনার সাথে থাকার পর যা বুঝছি, আপনার মধ্যে খারাপ কিছুই নেই, জাস্ট একটু ভুল পথে আছেন। এই নিয়ে আমি উপর মহলে সবার সাথে কথা বলছি, তারপর সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে একটা সুযোগ দিব। বাহ, একদিনে এত কিছু! এখন কি কথা বলবেন নাকি সাইনও করবেন? মানে আসলে তো পড়ালেখা জানি না আমি, তাই সাইন করতে পারি না। সমস্যা নেই, টিপসই নিয়ে নিচ্ছি। এখন আপনি মুক্ত। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ লাগবে না, এখন থেকে ভালো কাজ করবেন, সব ধরনের অন্যায় পথ থেকে নিজেকে বিরত রাখবেন। জি। ওকে, এখন আপনি আসুন। ওকে। আমি আস্তে আস্তে রুম থেকে বেরোচ্ছি। বারবার পিছু করে স্বামীকে দেখছি। আর কোনোদিন দেখতে পারবো কিনা জানি না, তবে মেয়ে তোমাকে আমার সারা জীবন মনে রাখবে। আমি পুলিশ স্টেশন থেকে সোজা বেরিয়ে বস্তিতে চলে যাই। বস্তির একটা দোকানে চা খেতে বসলাম। এমন সময়, তোকে নাকি পুলিশ ধরছে, সারা পাইলি কেমনে? আমি চুপ করে আছি। কথা বলিস না রে, পুলিশ তো মায়াগো ধান্দা। পুলিশ ধরে ছেড়ে দিল। দেখছো মিয়ারা আমাদের দেশের কি অবস্থা, আমাদের দেশের কিভাবে উন্নতি হবে। ভাই, এইসব আজাইরা পোলাপানগত পুলিশে কিছুই কইব না, খালি আমরা রিক্সা চালকরাই একটা কিছু কইলেই হলো, শুরু হয়ে যায় সরকারের যত উল্টাপাল্টা কাহিনী। ঠিক বলছেন। এসব পতিতার বাচ্চারা আমাদের দেশটারে খাইয়া ফেলছে, এদের উচিত ফাঁসিতে লটকাইয়া মাইরা ফেলা। আমি চুপ করে থাকতে পারলাম না। রাগ মাথায় চড়ে বসলো। আমি উঠে সোজা ওই লোকটির কলা চেপে ধরলাম। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণে আমি শান্ত হয়ে যাই, কারণ লোকটি ছিল বৃদ্ধ। কিছু না বলেই ছেড়ে দিয়ে আমি দোকান থেকে বেরিয়ে আসি। সোজা নিজের ঘরে চলে আসি। এসে শুয়ে ভাবতে থাকি, আসলেই তো আমি যা করেছি তা একদম ঠিক নয়। দেশ ও জাতির জন্য অনেক খারাপ। অনেকের অনেক ক্ষতি করেছি, কত মেয়েকে তুলে নিয়ে এসেছি, হিসাব নেই। অনেকে অনেক উপদেশ দিয়েছে, কারো উপদেশ মাথায় নেয়নি। কিন্তু আজ স্বামী আমাকে কথাগুলো বলার পর এমন লাগছে কেন? ভালো হতে ইচ্ছে করছে কেন? না, আমার ভালো হতেই হবে। আজ থেকে আর কোনো খারাপ কাজ করব না। এখন থেকে ন্যায় পথে চলবো। কাল থেকেই কাজ খুঁজবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি কাজ খুঁজতে বের হই। অফিসে কাজের জন্য দৌড়ে বেড়াই, কিন্তু কোথাও কাজ পেলাম না। হতাশ একটা গলি রাস্তায় হাঁটছি। চিন্তা করছি এখন কি করব। মানুষ তো বুঝতে চায় না। হঠাৎ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গিয়ে পিছনে তাকে অবাক হয়ে যাই, কারণ হাঁটতে ছিল সামিয়ার। আমি ভয় পেয়ে গেলাম। আপনি? আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি কাজ খোঁজার জন্য ঘুরতেছি, প্লিজ আমাকে অ্যারেস্ট করবেন না। আরে থামো থামো, আমি তোমাকে অ্যারেস্ট করতে আসিনি। আমি শান্ত হলাম। ভয় পুরো না কাটলেও হালকা হালকা আছে। তুমি এখানে কি করো? এই তো ম্যাম, একটা ছোট্ট কাজের জন্য করছি, কিন্তু কেউই চাকরি দিল না। তা তুমি কি কাজ পারো? আমি মাথা নিচু করে ফেললাম, কারণ আমি কোনোদিন ওইসব কাজ ছাড়া অন্য কোনো কাজই করিনি। আমি খদ্দের এনে দিতাম, রহমত চাচা আমাকে 40% দিয়ে দিত, এটাই করতো। সামিয়া ব্যাপারটা বুঝতে পারলো। তার মানে কোনো কাজই জানো না? আসলে আর বলতে হবে না। দারোয়ানের চাকরি করতে পারবা? হ্যাঁ, পারবো তো। ওকে, তাহলে কাল সকাল 11টায় থানায় এসে আমার সাথে দেখা করিও। ওকে ম্যাম। তাহলে আমি এখন আসছি। ওকে। সামিয়া চলে গেল। আমি তার চলে যাওয়া দেখলাম। আমি খুশি মনে বস্তিতে চলে যাই। কেন জানি না আমার মনে ফুর্তি জাগতেছে। আমি ভাবতে পারছি না যে সামিয়া আমার চাকরির ব্যবস্থা করতেছে। যাই হোক, পরের দিন সকালে
আমি সুন্দর করে পরিপাটি হয়ে থানায় চলে যাই। থানায় প্রবেশ করার সময় একটা কনস্টেবল আমাকে আটকালো। ওই পরিচার বাচ্চা, ভিতরে কই যাস তুই? ম্যাডাম তো তোকে দয়া করে ছেড়ে দিছিল, আবার কি পুলিশ স্টেশনে? আমার রাগ উঠে গেল। এই একটা মাত্র শব্দ আমি একদম পছন্দ করি না। কেউ আমাকে পতিতার বাচ্চা বা এই জাতীয় কিছু গালি দিলে আমার খুব রাগ উঠে যায়। দেখুন স্যার, আর যাই বলুন পতিতার বাচ্চা বলবেন না। ওরে বাবা, চুরের মুখে আল্লাহ আল্লাহ শোনা যাচ্ছে। পতিতার বাচ্চাকে পতিতা বলবো না তো কি বলবো? দেখুন আপনি কিন্তু বেশি করে ফেলতেছেন। কে রে তুই, আমাকে ধমক দিস? তোর এত বড় সাহস? স্বামী নিজের রুম থেকে বেরিয়ে দেখে কনস্টেবল আর আমার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। স্বামী বিষয়টা লক্ষ্য করে দুজনকে থানার ভিতরে ডাকলো। কি ব্যাপারটা কি? এটা কি থানা নাকি অন্য কিছু? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দেখুন না ম্যাডাম, ও আমাকে শাসাচ্ছিল। কি আকাশ, তুমি ওনাকে শাসাচ্ছিলে কেন? ম্যাম, উনি আমাকে বারবার পতিতার বাচ্চা বলে গালি দিচ্ছিল, তাই মাথা ঠিক ছিল না। তাই আর বলতে হবে না। কি ব্যাপার, নিজে খুব বড় হয়ে গেছেন নাকি? মানুষকে মানুষ ভাবতে শিখুন, না হলে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিব। সরি ম্যাডাম। আমাকে না, ওনাকে সরি বলুন। কনস্টেবল আমাকে সরি বলে বেরিয়ে গেল। বসো তুমি। আমি বসলাম। তো কি খাবা, চা না কফি? আমি কিছুই খাবো না, খালি একটা চাকরির ব্যবস্থা করে দিলেই হবে। তার ব্যবস্থা করে ফেলছি। সত্যি? আচ্ছা, খাবা না যেহেতু চলো। সামিয়া আমাকে নিয়ে রওনা হলো। কিছুক্ষণ পর একটা বড় বাড়ির কাছে এসে গাড়ি থামলো। দুজনেই নামলাম। তারপর সামিয়া আমাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। তুমি এখানে বসো, আমি আসছি। আমি বসলাম। সামিয়া উপর উঠে গেল। আমার মাথায় কিছুই ঢুকছে না, কি হচ্ছে এসব? এ কার বাড়িতে নিয়ে আসলো? আবার ম্যাম বাসার ভিতরে ঢুকে গেল। এই সময় একজন বৃদ্ধ। তুমি তাহলে আকাশ? আমি দাঁড়িয়ে যাই। জি, আসসালামু আলাইকুম। বসো বসো, দাঁড়ালে কেন? আমি হলাম সামিয়ার আব্বু। আমি বসলাম। তোমার কথা মেয়েটি আমাকে কালকেই বলেছে। আসলে তুমি অনেক সহজ সরল, খালি ভাগ্যটা খারাপ ছিল। এমন সময় সামিয়া হাজির, হাতে বিস্কুট, শরবত ইত্যাদি। সামিয়া একটা লাল ড্রেস পরেছে। আমি দেখে হা হয়ে তাকিয়েছি, চোখ সরাতেই পারছি না। কি কথা হচ্ছে বাবা? কিছু না রে, ওরে আমার পছন্দ হয়েছে, ওরেই রেখে দে। ওকে, তোমাকে এই বাড়ির দারোয়ান হিসাবে থাকতে হবে। তুমি রাজি আছো? জি ম্যাম, এটা কি আপনার বাড়ি? হায় রে হাদারাম, আমার বাবা এতক্ষণ তোমার সাথে কথা বললো, এখনো বোঝোনি এটা আমার বাড়ি? না মানে? থাক, এখন এগুলো খাও। আমি এখন কিছুই খেতে পারবো না, যা খেয়েছি তাই হজম হচ্ছে না। কখন কি খেলে? আমি মনে মনে ভাবছি, আপনাকে ম্যাম যা লাগছে বলে বোঝাতে পারবো না। আপনাকে দেখার পর আমার সব কথাই শেষ হয়ে গেছে। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে মনে হয় সারা জীবন না খেয়ে থাকতে পারবো। কি হলো, চুপ হইয়া গেলা কেন? আমার ধ্যান ভাঙলো। আসলে ম্যাম সকালে খাইছি তো, এখন ক্ষুধা নেই। বললেই হলো তুমি এখানে দুপুরে লাঞ্চ করেই যাবে। না ম্যাম, তা পারবো না। আমি বলছি মানে করতেই হবে। জোড়াজুড়িতে আমি রাজি হলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি যখন চলে আসবো। তাহলে কবে থেকে জয়েন করছো? আপনি বললে আজকে জয়েন করব। না, তা লাগবে না, তুমি বরং আগামীকাল থেকেই জয়েন করো। ওকে ম্যাডাম। ওকে, তুমি এখন যাও, কালকে সকালে চলে এসো। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করব? করো। রহমত চাচা সহ ওনারা সবাই কেমন আছে? তা জেনে তুমি কি করবে? না মানে? তাদের কোর্টে ট্রান্সফার করে দিচ্ছি, বাকিটা কোর্ট জানে। তাদেরকে আমার মধ্যে কি সুযোগ দেওয়া যাবে না? না, যাবে না, সবাইকে সব দেওয়া যায় না। ও আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আসো। আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। যাক, অবশেষে ভালো হবার মতো একটা সুযোগ তো পেলাম। আল্লাহ আমিন। আবার আমার মনে লাড্ডু ফুটতেছে, কারণ স্বামীকে সবসময় দেখতে পারবো। ভাবতেও পারছি না স্বামী আমাকে এরকম একটা সুযোগ করে দেবে। যাই হোক, আমি বস্তিতে নিজের বাসায় চলে গেলাম। রাতে শুয়েছি, আমাকে ইচ্ছে করছে একটু মদ পান করতে, কিন্তু স্বামীর কথা ভেবে করতে পারছি না। বলা হয় না, যার যেটা অভ্যাস সেটা সহজে ছাড়তে পারে না। আমারও তাই হলো। সহ্য করতে না পেরে মদ্যপান করলাম। সকালে ঘুম ভাঙার পর আমি দেখি 11টা বেজে গেছে। আমার কপালে হাত। ম্যাডাম আমাকে ভোর ভোর চলে যেতে বলেছিল। কী করলাম আমি? তাড়াতাড়ি উঠে আমি ফ্রেশ হয়ে দৌড় দিই স্বামীর বাড়ির উদ্দেশ্যে। 20 মিনিট পরেই পৌঁছে যাই। গিয়ে কলিং বেল চাপতে স্বামী দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ম্যাডাম, দেরি করে ফেললাম। তুমি কিছু খেয়েছো? না তো। তাহলে গন্ধ আসছে কোথা থেকে? কিসের? মদ। আমার মনে পড়ে গেল গতকাল রাতে আমি মদ খেয়েছিলাম। ভালো করে ফ্রেশ হওয়া উচিত ছিল। আসলে ম্যাডাম বুঝতে পারছি, আসো ভেতরে আসো। স্বামী আমাকে নিয়ে ভিতরে বসালো। শোনো, তুমি আজ থেকে এখানেই থাকবা। আমি? তা নয় তো কে? না মানে? কোনো মানে টানে নেই, আমি যা বলছি তাই। এই নাও তোমার রুমের চাবি, সিঁড়ির ধারের রুমে তুমি থাকবা।
আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করবো নিজেও জানি না। আমার মনে একটা অমানুষকে এত আপন করে নেবেন জীবনে ভাবতে পারিনি। আরে ধুর, অমানুষ কি বলছো? তুমি খারাপ জগতের থেকেও আমাদের থেকে যথেষ্ট ভালো। ম্যাডাম, এসব আমার ক্ষেত্রে যায় না। আচ্ছা, এখন রুমে গিয়ে ফ্রেশ হও, আমরা থানায় যাব। আচ্ছা ম্যাম। স্বামী উপরে উঠে যাচ্ছে। এতক্ষণ আমি একেবারে স্বামীর দিকে ভালো করে তাকাইনি। এতক্ষণ আমি খেয়াল করলাম স্বামী একটা সবুজ শাড়ি পরেছে, দেখতে সেই লাগতেছে, দেখলে শুধু দেখতেই মন চায়। যাই হোক, আমি নিজের রুমে গেলাম। রুমে গিয়ে চমকে গেলাম, রুমটা কত সুন্দর। ভাবতেও পারছি না আমি এত সুন্দর রুমে ঘুমিয়ে থাকবো। কি যে হচ্ছে বিশ্বাসই হচ্ছে না। বিকেলে আমি বাগানে টবে পানি দিচ্ছিলাম, হঠাৎ সামিয়া। কি করছো আকাশ? আমি চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখি সামিয়া। ও ম্যাম, এই তো পানি দিচ্ছিলাম গাছগুলোতে। ও আচ্ছা, এখন আর দিতে হবে না, রুমে গিয়ে রেডি হও। কেন ম্যাম? তোমাকে নিয়ে বের হব। কেন? আরে ধুর, এত কেন কেন করতেছো কেন? যা বলছি করো, যাও রেডি হয়ে নাও। ওকে ম্যাম। আমি নিজের রুমে চলে যাই, গিয়ে ফ্রেশ হই। তারপর স্বামীর সাথে গাড়িতে উঠি। স্বামী গাড়ি চালাচ্ছে। আমি প্রতিনিয়ত স্বামীর রূপে মুগ্ধ হচ্ছি। স্বামীর চোখ কান্না সবই আমার নয়নের দৃষ্টি কাটছে। আমি মনে মনে ভাবি, যদি এখন আমরা স্বামী স্ত্রী হতাম তাহলে কতই ভালো হতো। এখন হয়তো আমরা। এই নামো। স্বামীর কথায় আমার ভাবনার দেয়াল ছেদ করে কানে পৌঁছে আমার হুঁশ ফিরে। ও হ্যাঁ ম্যাম, নামছি। আমি নেমে দেখি গাড়ি একটা মলের সামনে দাঁড় করানো। ও ম্যাম, আপনি শপিং করবেন? চলো ভেতরে। আমি নিজের দিকে তাকালাম, কোনোভাবেই স্বামীর সাথে আমার যাচ্ছে না। পরনে একটা ফুটপাটের প্যান্ট আর শার্ট, এগুলো পরে ম্যামের সাথে হাঁটবো। ম্যামের মানিজ্যত কিছুই থাকবে না। না, আমি এসব দেখতে পারবো না। আপনি ভিতরে যান ম্যাম, আমি যাব না। সামিয়া বিষয়টা বুঝতে পারলো আমি কেন যেতে চাচ্ছি না। ধুর পাগল, তুমি যা ভাবছো তার কিছুই হবে না। না ম্যাম, আপনি যান। ধুর। সামিয়া আমার হাত ধরে ফেলে, তারপর টানতে টানতে ভিতরে নিয়ে যায়। আমি কি করব ভেবে পাচ্ছি না। সামিয়া এমন করবে ভাবনাতেও আসেনি। যাই হোক, ভিতরে গিয়ে আমি স্বামীর পিছু পিছু হাঁটছি। আমি আশেপাশে মানুষকে দিকে তাকাচ্ছি, কে আমাদের দিকে ভালো নজরে দেখছে না। যাই হোক, স্বামী শপিং শেষ করলো। তারপর আমাকে নিয়ে গেল শার্ট আর প্যান্টের দোকানে। আমি কিনতে চাচ্ছিলাম না, স্বামী জোর করে আমাকে শার্ট প্যান্ট কিনে দিল। তারপর দুজনে বাসায় চলে আসি। আমি বাগানে পানি দিচ্ছিলাম, এমন সময়। আকাশ শোনো, তোমার সাথে আমার কথা আছে। জি ম্যাম, বলুন। সাথে যাও, আমি আসতেছি। কেন ম্যাম, স্যারের কাছে পানি দিতে হবে নাকি? একটু আগেই তো দিয়ে এসছি। এত কথা বলো কেন? যেতে বলছি যাও। আমি কিছু না বলে সোজা ছাদে চলে গেলাম। গিয়ে গাছগুলো দেখতে লাগলাম। না, সব তো ঠিক আছে। তাহলে ম্যাম ডাকলো কেন? নাকি আমার দ্বারা কোনো ভুল হয়েছে? কিছুক্ষণ পর স্বামী একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে উপরে আসলো। আকাশ। জি ম্যাম, বলুন। আই লাভ ইউ। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এসব হচ্ছেটা কি? কি ম্যাম, কি বলছেন? যা বলছি ঠিকই বলছি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। ম্যাম, আপনি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। ম্যাম, কোথায় আপনি আর কোথায় আমি? কী সব বলছেন এসব? তুমি অ্যাকসেপ্ট করবে কিনা বলো। এটা হয় না। না বললে আমি সোজা ছাদ থেকে লাফ দেব। সরি ম্যাম, এটা সম্ভব না। এটা শুনে সাথে সাথে সামিয়া দৌড় দিয়ে ছাদের কিনারে চলে যায়। আমি সামিয়ার হাত ধরে ফেলি। হাত ধরে টান দিতেই উপস, আকাশ কি করছো? সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি সামি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা বুঝতে একটু দেরি করলাম না। ঘুমের মাঝেই কিছু করেছি সে। সরি ম্যাম, আর হবে না। সামিয়া বুঝতে পারলো যে আমি স্বপ্ন দেখতেছিলাম, তাই হয়তো ভুল করে ফেলেছি। ইটস ওকে। ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আপনি এখানে? আমি এসেছিলাম তোমাকে জাগাইতে। কেন ম্যাম, কোনো কাজ আছে কি? আব্বু জগিং করতে যাবে, তুমিও তার সাথে যাও। ও আচ্ছা ম্যাম। স্যার কই? রেডি হচ্ছে, তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে। সামিয়া চলে গেল। আমি ভাবতে লাগলাম কি ভুলটাই না করতেছিলাম। স্বপ্নে দেখতে দেখতে কখন যে ম্যামকে ধরে ফেলেছি বুঝলামও না। যাই হোক, আমি উঠে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর আমি সামির আব্বুর সাথে জগিং করতে বের হলাম। জগিং করতে একটা পার্কে চলে আসলাম। জগিং করতে ক্লান্ত হয়ে সামির আব্বু একটু বসলো। আচ্ছা স্যার, আপনি কি প্রতিদিন জগিং করেন নাকি? কী সব স্যারটার বলো, আমাকে আঙ্কেল বলে ডাকবে, বুঝছো? না, এটা কি করে হয়? যা বলছি তাই করবা। জি স্যার। আবার স্যার বলে? না মানে আঙ্কেল। তো কি যেন জিজ্ঞাসা করলা? আপনি কি প্রতিদিন সকালে জগিং করেন? আগে করতাম, অনেক দিন পর আজকে তোমার সাথে বের হলাম। ও, চলেন আরেক রাউন্ড দেই। না, আজ আর পারবো না, বাসায় চলো। ওকে আঙ্কেল, আপনি বসেন, আমি রিক্সা ডেকে আনছি। ওকে।
আমি রিক্সা নিয়ে আসলাম, তারপর রিক্সায় চড়ে চলে গেলাম। বিকেলবেলা আমি গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। সামিয়ার গাড়ি আসতেই আমি গেট খুলে দিয়ে সালাম দিলাম। বাহ, তোমাকে তো হেপি লাগছে। জি ম্যাম, ধন্যবাদ। সামিয়া চলে গেল, আমি নিজের কাজে লেগে যাই। পরদিন সকালে আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ একটা গাড়ি এসে হর্ন দিতে লাগলো। আমি দেখলাম গাড়িটি বাড়ির নয়, তাই গেট খুলে এগিয়ে গেলাম। হর্ন দিচ্ছেন কেন? এমন সময় গাড়ির ভিতর থেকে, এই দারোয়ানের বাচ্চা, গেট খুল। কিন্তু আপনারা কারা? আমি এ বাড়ির মালিক। এ বাড়ির মালিক তো সামিয়া ম্যাডাম আর ওনার আব্বু, আপনি কে? আমি মিসেস চৌধুরী। এই সময়ই সামিয়ার আব্বু উপস্থিত। এই আকাশ, কি করছো? ভিতরে আসতে দাও। এটা আমার স্ত্রী, মানে তোমার আন্টি। আমি ভরকে গেলাম, এসব বলছে কি? ও সরি আন্টি, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিবেন। এই বলে আমি গেট খুলে দিলাম। ড্রাইভার গাড়ি ভিতরে নিয়ে গেল, তারপর আমি এগিয়ে গেলাম, লাগেজগুলো ভিতরে নিয়ে যাই। কে এই অসভ্যটা? তুমি রাগ করো না, ছেলেটা অনেক ভালো। ভালো না ছাই, আমি দেখছি। এরে চাকরি দিচ্ছে কে? তোমাকে বলছিলাম না আকাশ নামের একটা ছেলের কথা, এই সে। সামিয়া নিজে ওরে এই কাজ রেখেছে। ও, এই পতিতার বাচ্চাটা। এমন সময় আমি ভিতর থেকে বের হলাম। আমার কানে কথাটা গেল, পিন ফুটার মতো শব্দটা কলিজায় লাগলো। আমি কিছু না বলেই সামনে দিয়ে চলে গেলাম। তুমি না কোনোদিন ও ভালো হবে না। চলো এখন ভিতরে চলো। আমার ভালো হওয়া লাগবো না। অন্যদিকে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। এই একটা শব্দই আমার একদম সহ্য করতে পারি না। আমি কি ইচ্ছে করে হয়েছে নাকি? আমাকে জন্ম দেওয়া হয়েছে, আমি তো খারাপ নাকি আমি কি করে বুঝবো? তবে এই অপবাদটা আমাকে কেন দেওয়া হয়? হ্যাঁ আল্লাহ, তুমি জানোই তো এটা আমি সহ্য করতে পারি না। রাতে আমি নিজের রুমে শুয়ে আছি, এমন সময় সামিয়া ভিতরে আসলো। আমি উঠে বসলাম। ম্যাম কিছু বলবেন? আমার মায়ের পক্ষ থেকে সরি। না, আপনি সরি বলছেন কেন? এসব আমি কিছুই মনে করিনি। তবুও সরি, আসলে উনি এরকমই, কিছু মনে করো না। না ম্যাম, ঠিক আছে। ধন্যবাদ। সামিয়া চলে গেল। আমি ভাবতে লাগলাম, ম্যাডাম আপনি তো ভালো কেন? বারবার আপনার প্রতি আমাকে দুর্বল বানিয়ে দিচ্ছেন কেন? পরদিন সকালে জগিং করতে গেলাম। কিছুক্ষণ পরেই, আজকে আর নয়, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কেন আঙ্কেল? তুমি জানো না, না তো। আজকে সামিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে। ও, ম্যামকে দেখতে আসবে? তাহলে চলুন, আমি রিক্সা নিয়ে আসছি। আমি রিক্সা নিয়ে আসলাম, তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রুমে বসে পড়লাম। মনে কষ্ট হলে কিছু করার নেই, আমার কোনো ক্ষমতাই নেই সামিয়াকে বিয়ে করার। জানি না কেন যে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। এমন সময় সামিয়ার আম্মু আসলো। এই যে। জি আন্টি, বলুন। কিসের আন্টি? আমি তোর আন্টি নই, ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাডাম। এই নাও, বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসো। একটা কাগজ আর কিছু টাকায় গিয়ে, ওকে ম্যাডাম। আমি ওগুলো হাতে নিলাম, তারপর বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। সারাটা দিন কোনো রকমে পার হলো। সন্ধ্যায় পাত্রপক্ষ আসলো, আমি সব কিছু তাদের খেদমতে কাজে লেগে গেলাম। কিছুক্ষণ পর সামিয়া নিচে নামলো। সেজে গুজে নেমেছে, একটা নীল শাড়ি পরে। আমি সামিয়াকে দেখে চোখ সরাতে পারলাম না। এক নজরে সামিয়ার দিকে তাকিয়ে আছি। সামিয়া এসে সবার সামনে বসলো। সারাক্ষণ আমি তার দিকে তাকিয়ে থাকলাম। সবশেষে পাত্রপক্ষ সামিয়াকে পছন্দ করলো, সামিয়া পাত্রকে পছন্দ করলো। সবাই খুশি, সবার খুশির মাঝে শুধু আমিও খুশি। রাতে আমি রুমে শুয়ে আছি, সামিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক মনে পড়তে লাগলো, আর চোখ বেয়ে পানি বেরোতে লাগলো। পরদিন আমি ফুল গাছে পানি দিচ্ছিলাম, এমন সময়। কি আকাশ, কেমন আছো? জি ম্যাম, ভালোই। কাল সারাদিনের ব্যবস্থার মাঝে তোমার খবর নেওয়াই হয়নি। যাই হোক, সাইফুলকে তোমার কেমন লাগলো? সাইফুলকে ম্যাম? আরে, কাল যে আমাকে দেখতে আসছিল। ও, ওনার নাম সাইফুল? কেন, তুমি জানতে না? না। ও আচ্ছা, এখন বলো, ওরে তোমার কেমন লেগেছে? আমি মনে মনে ভাবলাম, কপালে যা থাকা হবে, একটাই সুযোগ, কিছু বদনাম করে দেই। যদি এই উসিলায় উনি বিয়েটা ভেঙে দেয়। কি আর বলবো ম্যাম, আপনার বড় লোক, আপনাদের নিয়ে কথা বলার আমাদের কি অধিকার আছে? এভাবে বলছো কেন? তুমি বলো, তোমার কাছে সাইফুলকে কেমন লাগছে? সত্যি বলবো ম্যাম, রাগ করবেন না তো? না, তুমি বলো। আসলে ম্যাম, স্যারকে আমি কয়েকবার নষ্ট বলিতে দেখেছি। কি কি বলছো? ভেবে বলছো তো? জি ম্যাম, বেশ কয়েকবার দেখেছি। বড় লোকের ছেলে বারেও যায়, এক এক দিন এক এক মেয়ের সাথে রাত কাটাতো, আরও তো জুয়া থেকে শুরু করে সবই খেলে। যা বলতেছো তুমি, এগুলো কোনো প্রুফ আছে তোমার কাছে? আমার কাছে তো স্মার্টফোন নাই, আর আমরা আমাদের খোদের ছবি তুলতামও না, তাই আমার কাছে কোনো প্রুফ নেই। তবে আপনি রহমান চাচাকে জিজ্ঞেস করতে পারেন। ওকে। সামিয়া চলে গেল। আমি মাথায় হাত দিলাম, এ কি করলাম, একটু বেশি তো বলে ফেলেছি।
আল্লাহ আমাকে রক্ষা করো। আমি তো জানি না ওই সাইফুল নাকি ওইটা কই থাকে। রহমান চাচার তো কথা বললাম, এখন কি হবে? নিশ্চয় ম্যাম সবার থেকে খোঁজখবর নেবে। 3 দিন পর। এই 3 দিনে সামি ম্যাম আমার সাথে একটাও কথা বলেনি। কি হলো? উনি কি বুঝে গেলেন নাকি? যে আমি মিথ্যা বলে ওনার বিয়ে ভাঙতে চাইছি? এমন সময় 23 তারিখের পর তোর কাজ আরও বেড়ে যাবে রে, মানসিকভাবে রেডি হয়ে যাইস। কেন আঙ্কেল? 23 তারিখের পর কি এমন হবে? জানিস না, কি জানবো? 25 তারিখ সামিয়ার বিয়ে। ও আচ্ছা, আমি রেডি আছি আঙ্কেল। আঙ্কেল চলে গেলেন তার 2 দিন পর। এখনও সামি ম্যাম আমার সাথে কথা বলেনি। আজ 5 দিন হয়ে গেল। তার মানে কি উনি জেনে গেলেন আমি মিথ্যা বলেছি? রহমান চাচাও তো নিশ্চিত চিনে না বলেছেন। কি করব? ম্যামকে সরি বলে ক্ষমা চেয়ে নেব? আমি সিদ্ধান্ত নিলাম ক্ষমা চেয়ে নেব। তাই সোজা সামিয়ার রুমের কাছে চলে যাই। দরজার আওয়াজ দিয়ে, ম্যাম আসবো? হ্যাঁ আসো। আমি ভিতরে ঢুকলাম, গিয়ে দেখলাম সামিয়া চেয়ারে বসে কি যেন ভাবছে। কি জন্য এসেছো? আসলে ম্যাম আমি দুঃখিত। কেন? আমি আপনারা সাইফুল স্যারের শেষ করতে না দিয়ে সামি উঠে দাঁড়িয়ে বলল, আকাশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চমকে যাই। বলছি কি, কোথায় আমাকে থাপড়াবে? নিজের হবু জামাইয়ের সম্বন্ধে খারাপ কথা বলছি, অথচ উনি আমাকে ধন্যবাদ দিচ্ছে। তুমি না থাকলে হয়তো আমি জানতেই পারতাম না যে সাইফুল অনেক বড় লম্পট মেয়েবাস। ও আগেও বিয়ে করেছিল। এ যেন মেঘনা সাথে বৃষ্টি। বলছে কি, আমি তো সব মিথ্যা বলেছিলাম। এখন ম্যাম এসব কি বলছে কিছুই মাথায় ঢুকছে না। যাই হোক, ম্যামকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মিথ্যে বলেছিলাম। কি বলছেন ম্যাম? কি করে জানলেন? তোমার মুখ থেকে ওই দিন সব শোনার পর আমি সাইফুলের পেছনে পুলিশ লাগিয়ে দিয়েছিলাম। ওর বিষয়ে পুরো খবর নিয়েছিলাম। তোমার আঙ্কেলও বললো ও নাকি তোমাদের ইয়ের নিয়মিত